আ- আচ্ছা, তো আমরা তাহলে পেপার ওয়াইজ এক্সপ্লানেশন আমরা শুরু করছি। দেখো, তো যেটা বলছিলাম, দেখো, এটা হচ্ছে 9709 ভ্যারিয়েন্ট 25 কিউপি 61, ভ্যারিয়েন্ট 61, year 2025. So first question, when you are solving a paper, it's the first and foremost responsibility, I mean the first and foremost step to identify the question, that from which perspective it has been done, কোন জায়গাতে করা হচ্ছে। It is, আচ্ছা, question number one. It is known that 1% of the houses in a certain area have a wind turbine. Okay. So 1% of the houses. So 1% of the houses, uh, so 1% of the houses. Okay. So only one probability is given. So we are concerned with the certain area that have a wind turbine. So we are just concerned with one incident. So it seems like that it can be a binomial distribution. Okay, a random sample of 400 houses. Okay, so 400 houses are there. So fixed number of trials. So it can be binomial distribution, because you know, we have that fixed number of, sorry, one specific probability. Then we have that fixed number of trials. We have here the fixed number of trials. সবই তো আছে। ওকে, সো আমরা এখানে চাইলেই কিন্তু বাইনোমিয়াল ইউজ করতে আমরা পারি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা চাইলেই বাইনোমিয়াল ইউজ করতে পারি। কিন্তু ওকে, বাট এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে 400, তো নাম্বার অফ ট্রায়ালস অনেক বেশি। সো এখানে বায়োনোমিয়াল দিয়ে হিসাব করতে গেলে না ঝামেলা হয়ে যাবে। সো আমরা তাহলে দেখি যে এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করা যাবে কিনা। নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করতে গেলে কন্ডিশন হচ্ছে যে এনপি এনপি মাস্ট বি গ্রেটার দেন 5। এনপি মানে মিন আর কি, মিন। তো এখানে পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, এটা 1%। আর এন মানে হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস। তো এখানে আমি যদি এনপি হিসাব করি, তাহলে এনপি কিন্তু এখানে আসতেছে হচ্ছে 400, 4। তাহলে এটা তো less than 5। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করা যাবে না। কিন্তু you look at one thing, that the number of trials is 400, which means it is greater than 50। 50 কেন? কারণ এই যে নাম্বার অফ ট্রায়াল যদি গ্রেটার দেন 50 হয়, তাহলে তুমি বায়োনোমিয়াল ইউজ না করে, ইনস্টেড অফ ইউজিং বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ইউ ক্যান ইউজ নর্মাল ডিস্ট্রিবিউশন, সরি, পয়জন ডিস্ট্রিবিউশন। So okay, so now you apply the formula তাহলে of Poisson distribution, তাহলে the matter has become easy. The formula for Poisson distribution is R number of success equals to e to the power minus mu, mu মানে mean, into mu to the power r by r factorial। তো এখন বলছে less than 3, তার মানে কি? এটা 0, then 1, then 2, then 3। ব্যাস, করে ফেলো, ইজি। Okay, let's go to the next question. Next question. Okay, a random variable x has a distribution of b মানে binomial, 8 and 3/4। তো binomial এর মধ্যে what does a 8 and 3/4 indicate? Okay, the 8 is the mean, and this 3/4 is the variance. Okay, so this is the binomial distribution of variable x. A random sample of 100 values of x are chosen। তাহলে এখন ওই এক্স এর মধ্যে থেকে 100 ভ্যালুর একটা স্যাম্পল নেওয়া হয়েছে, বা 100 অবজারভেশনে একটা স্যাম্পল নেওয়া হয়েছে। তার মানে স্যাম্পল ইজ চোজেন।
তাহলে you have to find the probability of this okay, the sample mean। আচ্ছা, এখানে স্যাম্পলিং এর কথা চলে আসলো। স্যাম্পলিং এর সময় আমাদেরকে অবশ্যই ইউনো সিএলটি ইউজ করতে হবে, সেন্ট্রাল লিমিট থিওরেম। সেন্ট্রাল লিমিট থিওরেম কি? মানে পপুলেশন, স্যাম মানে স্যাম্পল। সো পপুলেশনের মিন যদি মিউ হয় তাহলে স্যাম্পলের মিনও হবে মিউ। আর পপুলেশনের ভ্যারিয়েন্স যদি সিগমা স্কোয়ার হয় তাহলে স্যাম্পলের ভ্যারিয়েন্স হবে সিগমা স্কোয়ার বাই এন, where n is the size of sample। তো সাইজ অফ স্যাম্পল তো 100 এখানে, তাহলে স্যাম্পলের ভ্যারিয়েন্স হবে সিগমা স্কোয়ার বাই 100। তার মানে এটা যদি, আচ্ছা মিন যদি ইফ ইট ইজ 8 হিয়ার দেন ইট ইজ 8, আর এখানে ভ্যারিয়েন্স হচ্ছে 0.75, মানে 3/4 আর কি, 0.75, তাহলে এখানে হবে 0.75 ডিভাইডেড বাই 100 গেল। আর সিন্স it says that it has a binomial distribution, but the number of trials n is quite very large, so আমরা এখানে binomial ইউজ না করে we can use the normal distribution। ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন, যেখানে ওয়েট, ওকে, সো মিন মিন বলা আছে 6, মিন বলা আছে 6, আর এখন একটা ভ্যালু বলছে 6 more than 6.2। তো এবার তুমি এখানে হিসাব করে বসায় দাও, এটা তুমি নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে যাও, কারণ 100 ভ্যালুস তো এটা অনেক। আচ্ছা এনপি, এনপি হিসাব করি। পি তো আমরা সাকসেস প্রবাবিলিটি তো বলা নাই, বাট বি মানেই তো বাইনোমিয়াল। ও আচ্ছা, এনপি র্যান্ডম স্যাম্পল অফ 100। ও এই যে ও হ্যাঁ, এনপি মানে তো মিন, এই যে মিন, মিন ইজ 8, মিন ইজ 8, মিন বলা আছে 8, তাহলে এনপি এর ভ্যালু ইজ মোর মোর দ্যান 5। আগে কোশ্চেনে বলছি এনপি এর ভ্যালু 5 এর থেকে বড় হলে আমরা বাইনোমিয়াল ইউজ না করে নর্মাল ইউজ করতে পারি। তাহলে এখানে এনপি মানে মিনের ভ্যালু তো 8, মানে মোর দ্যান 5, তাহলে আমরা এখানে নর্মাল ইউজ করতে পারবো। নেক্সট কোশ্চেন। তো এখানে আমরা সেন্ট্রাল লিমিট থিওরেম আমরা কেন ইউজ করলাম? এখানে সেন্ট্রাল লিমিট থিওরেমটা ইউজ করার কারণটা হচ্ছে বিকজ ওখানে তো পপুলেশনটা তো বায়োনোমিয়াল, তো বায়োনোমিয়াল হইলেই আমরা সেখানে সেন্ট্রাল লিমিট থিওরি ইউজ করতে পারি, এটা হচ্ছে একটা রিজন। আর আর সো ইফ উই আর ইউজিং binomial, if we are using a sample which has a binomial distribution, so we can use the central limit theorem। And since এখানে স্যাম্পলিং করা হচ্ছে, স্যাম্পলিং যেহেতু করা হচ্ছে, তাহলে এখানে অবশ্যই সেন্ট্রাল লিমিট থিওরেম ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, এবার আমরা কোশ্চেন নাম্বার 3 তে আসি। কোশ্চেন নাম্বার 3টা কি বলছে? ওকে, in time t-minutes for a certain, আচ্ছা ঠিক আছে, the bus company claims that mean হচ্ছে 45, কিন্তু passenger believes that the actual time is greater than 45। She notes the time taken for this journey on a random of sample of 60 days। Okay, fine. The results are summarized below। Okay, fine. Unbiased estimate of population mean and the variance। So তো পপুলেশন মিন এন্ড ভ্যারিয়েন্স অফ আনবায়াসড এস্টিমেট তো ফর্মুলা তো MF19 এ দেওয়া থাকার কথা। তবু আমি এখানে বলে দিই, মিন তো অ্যাজ ইউজুয়াল, তাই না? মিন তো একেবারে অ্যাজ ইউজুয়াল। তো মিন হচ্ছে মনে করো মিন ইকুয়ালস টু সামেশন অফ এক্স বাই এন, দ্যাট মিনস এখানে এইটা ডিভাইড বাই এইটা। আর ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের ফর্মুলা ছিল 1/n-1 ব্র্যাকেটে sum of x whole square minus n into mean square। এই, এটা ছিল ভ্যারিয়েন্সের ফর্মুলা, তাই না? ভ্যারিয়েন্সের ফর্মুলা। ওকে,
তো যেটা বলছি, ওকে সো না না একটু ভুল হচ্ছে ফর্মুলাতে। এটা এখানে সাম অফ এক্স স্কোয়ার। তো সাম অফ এক্স স্কোয়ার তো বলাই আছে, এই যে এটা মিন তো আমরা এইখান থেকেই বের করে ফেলতে পারলাম, তাই না? তাহলে আনবায়াসড এস্টিমেটস অফ মিন এন্ড ভ্যারিয়েন্স কিন্তু আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এবার তুমি আসো হচ্ছে, দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেনে আছে কি ব্যাপার যাচ্ছে না তোমার নিচে। হ্যাঁ, টেস্ট প্যাসেঞ্জার্স বিলিভ এট 5% সিগনিফিকেন্স লেভেল, এবার টেস্ট অফ সিগনিফিকেন্স চলে আসছে। তো ওই যে টেস্ট অফ সিগনিফিকেন্স মানে ওই যে মাইনর এরিয়া সিগনিফিকেন্স লেভেল, তো মানে এটা হচ্ছে মাইনর এরিয়ার প্রবাবিলিটি। তো এখানে ওর ক্লেমটা কি ছিল সেটা একটু দেখে নিই একবার। ক্লেমটা ছিল হচ্ছে কি এটা গ্রেটার দেন 45, গ্রেটার দেন 45 ছিল ক্লেমটা, তাই না? ওকে, তাহলে বিষয়টা অনেকটা এরকম যে এই ক্লেমটা ছিল গ্রেটার দেন 45। তাহলে যেহেতু গ্রেটার দেন, তাহলে রাইট সাইডের এরিয়াটা আমাদের নিতে হবে। আমি এই টেস্ট অফ 5% উপর লেকচারটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, হয়তো আমি দিয়ে দিচ্ছি। যা হোক, যেটা বলছিলাম, তো এখান থেকে তাহলে আমরা দেখি যে এই এটা তো 0.05, ওই যে 5% না, তাহলে 0.05। তাহলে আমরা ইয়ে করি, ওই যে আগে প্রবাবিলিটি বের করি, মানে মাইনর এরিয়া অফ দ্য প্রবাবিলিটি আমরা বের করি। তো এখানে মিন ভ্যালু আমাদের আসছে হচ্ছে কত, মিন ভ্যালু আসছে হচ্ছে আহ একটু আগে আমরা হিসাব করলাম, মিন ভ্যালু হচ্ছে 45.8, কিন্তু ও বলছে গ্রেটার দেন 45, তাই না? মিন ভ্যালু 45.8, ওই যে আমরা যে একটু হিসাব করলাম নাম্বার, এই তো ওখানে মিন ভ্যালু হচ্ছে 45.8, আর ও আর সে ক্লেম করেছে গ্রেটার দেন 45। তাহলে আমরা প্রবাবিলিটি বের করি, আমি একটু উপরে লিখি। তাহলে প্রবাবিলিটি এটা হচ্ছে এক্স মাইনাস মিন, কি হচ্ছে এটা 45.8, ঠিক আছে, ডিভাইডেড বাই দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো ওই যে একটা স্যাম্পলিং করা হয়েছে, তাই না? স্যাম্পলিং করা হয়েছে অবশ্যই, টোটাল পপুলেশন থেকে একটা স্যাম্পল নেওয়া হয়েছে, সেই র্যান্ডম স্যাম্পল 60 days। তাহলে এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে হচ্ছে গিয়ে ওই আমরা কোশ্চেন এ তে যে ভ্যারিয়েন্স বের করেছিলাম, সেই ভ্যারিয়েন্স কে আবার ডিভাইড বাই 60 করতে হবে, তাই না? তাহলে ভ্যারিয়েন্স ওখানে তুমি হিসাব করলে পাবা, আসবে 16.243 ডিভাইডেড বাই 60। এটা এটা করলে যে ভ্যালু আসতেছে, সেই ভ্যালু হচ্ছে, আমরা যদি প্রবাবিলিটি হিসাব করি নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল থেকে, তাহলে এটা আসবে হচ্ছে উম, উম, আমি একটু টেবিলটা ওপেন করি, নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলটা একটু দাঁড়াও। Give me a sec. হ্যাঁ, টেবিলটা একটু ওপেন করি। আচ্ছা, তো এখানে জেড ভ্যালু যেটা আসে, সরি মানে হ্যাঁ, তাহলে এটা জেড ভ্যালু যেটা আসে এটা হচ্ছে 1.602, এরকম সামথিং লাইক দ্যাট, 1.602। আর এটার প্রবাবিলিটি আমি যদি টেবিল থেকে নেই, তাহলে এটা আসে হচ্ছে 0.9454, 0.9454। এটা তো মেজর এরিয়া, মাইনর এরিয়া বের করতে গেলে 1 থেকে মাইনাস করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 - 0.9454 মানে 0.0546। তাহলে এইটুকু হচ্ছে, ওরা বলছিল 0.05, কিন্তু আমাদের 0.0546, মানে এই এরিয়াটার বাইরে চলে আসছে, তাই না? ওই এরিয়ার বাইরে চলে আসছে, মানে গ্রেটার দেন, মানে সিগনিফিক্যান্স লেভেল যেটা দেওয়া আছে, ঠিক আছে, আমাদের মাইনর এরিয়ার
ভ্যালু যদি ওই সিগনিফিকেন্স লেভেল থেকে বেশি হয় তাহলেই নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তো এখানে আমরা বলবো যে তাহলে নাল হাইপোথেসিস ইজ অ্যাকসেপ্টেড and there is sufficient evidence to accept the null hypothesis, or there is sufficient evidence to reject the company's claim. কোম্পানি ক্লেম করেছিল মোর দ্যান 45, তো ওটা তো রিজেক্ট। আবার প্যাসেঞ্জার বলেছিল যে না এটা 45ই হচ্ছে, তাহলে ওটাতে অ্যাকসেপ্ট। ওই সেন্সে আর কি। ঠিক আছে না? আচ্ছা, ওকে, ফাইন। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই এখন। ডিলিট করে দিই। যা হোক, টেস্ট অফ সিগনিফিকেন্স গুলো এভাবেই করতে হবে। আমি ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাটেন্ড কোশ্চেন নাম্বার 4 এ আমরা আসি এবার। এটা একেবারে সহজ একটা কোশ্চেন, কিন্তু কোশ্চেনের মধ্যে কিন্তু কিছু প্যাচ আছে, দেখো। অ্যাট অ্যান এন্টারটেইনমেন্ট সেন্টার, দ্য কস্ট ফর ইউজিং আ পার্টিকুলার ভিডিও গেম ইজ $0.4 পার মিনিট, মানে 1 মিনিটের খরচ হচ্ছে $0.0। তাহলে এটা হচ্ছে 1 মিনিটের খরচ। তাহলে নাম্বার অফ মিনিটস ফর হুইচ ইউজ দ্য ভিডিও গেম হ্যাজ আ মিন 15। তাহলে এটা হচ্ছে একটা পার্সনের কথা বলছি, কিন্তু 1 পার্সন, একটা পার্সন, মিন হচ্ছে 15 আর ভ্যারিয়েন্স হচ্ছে 9। ঠিক আছে কিনা? এটা হচ্ছে মিনিট। এবার টাকার অ্যামাউন্ট, তো টাকার অ্যামাউন্ট, তাহলে এটাকে মনে করো আমরা এই টাকার অ্যামাউন্টকে ধরলাম হচ্ছে এ। ঠিক আছে, তাহলে মিন তাহলে মিন টাকা কত হবে? তাহলে মিন টাকা হবে, তাহলে এক্সপেকটেশন অফ কস্ট। এক্সপেকটেশন মানে তো মিন, তাই না? সি মানে বললাম কস্ট। এটা হচ্ছে ওই মিনের মিন মিনিটের সাথে টাকার অ্যামাউন্টটা পার মিনিট মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা তো হচ্ছে কি সিম্পলি তোমার এ ইন্টু মিউই হবে, তাই না? ওই যে লিনিয়ার কম্বিনেশন অফ র্যান্ডম ভ্যারিয়েবল, মিনটা কিন্তু সেম থাকে, বাট ভ্যারিয়েন্স অফ কস্ট, এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এ ইন্টু ধরো যে অরিজিনাল ভ্যারিয়েন্স। ঠিক আছে, তো কোনো কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই থাকলে কি হয়, সেটাও কিন্তু স্কোয়ার হয়ে যায়, তাই না? মনে করে দেখো লিনিয়ার কম্বিনেশন অফ র্যান্ডম ভ্যারিয়েবলস, তো ওই থিমটা তুমি ইউজ করো। এখানে এই যে এটা 15, এটা 0.4, এই যে এটা এটা বলা আছে 9, আর এ 0.4। তো বসায় দাও ভ্যালুস গুলো। এই তো, বসাই দিলে ভ্যালুস গুলো কিন্তু এখানে আনসার চলে আসবে। আর পরের কোশ্চেনে, ও বাই দ্য ওয়ে, তাহলে এখানে প্রথমটার আনসার আসে হচ্ছে, মানে মিনের আনসার আসবে হচ্ছে 6, আর ভ্যারিয়েন্স এর আনসার আসবে হচ্ছে 1.44। এটা এটা হচ্ছে একটা মানুষের খরচ। এখন ধরো তোমাকে এখানে বলছে যে তাহলে 35 পিপল, 35টা মানুষের জন্য কত খরচা হবে, তাই না? তাহলে এটা আর কি, জাস্ট ওই ভ্যালুস গুলোকে 35 দিয়ে ইন্টু করে দিবো। এখানে এখানে তো আর জাস্ট এটা তো মানে ইউনিটারি মেথড, যে একটা মানুষের জন্য এত, তাহলে এতগুলো মানুষের জন্য কত হবে, এই তো, তাই না? তো এখানে আবার কোন ব্যাপারটা ইউজ করা হলো আমি বলি। মানে মিন তো মাল্টিপ্লাই হচ্ছে, তারপরও মনে করে দেখো, ওই যে ভ্যারিয়েন্স অফ পপুলেশন বাই এন ইকুয়াল টু ভ্যারিয়েন্স অফ স্যাম্পল, তাই না? এটা আমরা জানি, এটা একটু আগে তো আমরা দেখলাম। মানে পপুলেশনের ভ্যারিয়েন্স কি এন দিয়ে ডিভাইড করলে স্যাম্পলের ভ্যারিয়েন্স পাচ্ছি। তাহলে পপুলেশনের ভ্যারিয়েন্স বা টোটাল ভ্যারিয়েন্স কি হবে, এন ইন্টু বা নাম্বার অফ অবজার্ভ ট্রায়ালস ইন্টু ভ্যারিয়েশন অফ স্যাম্পল। তো এখানে একটা মানুষ মানে কি একটা স্যাম্পল, আমরা একটা স্যাম্পল নিয়ে কাজ করছি। এখন বলছে 35টা মানুষ, মানে আর কি বিগ, মানে ইটস লাইক দ্য টোটাল পপুলেশন। তো এখানে তাহলে এন হচ্ছে 35, আর এই ভিএস হচ্ছে আমরা আগেরটাই নাম্বার এতে আমরা বের করেছি 1.4। এটাকে একটু বসায় দাও, হয়ে গেল। আচ্ছা, কোশ্চেন 5 এ আমরা চলে যাই। আমি এভাবে করে কোশ্চেনের সলিউশন দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, random variables W and X have independent distributions. Poisson of mean 1.2 and Poisson of mean 1.3.
তো মিন মিন বলা আছে, এখন বলা আছে যে ডাব্লিউ এন্ড এক্স। তো এটাও কিন্তু লিনিয়ার কম্বিনেশন অফ র্যান্ডম ভ্যারিয়েবল মধ্যে পড়ছে। তাহলে ডাব্লিউ এর মিন যদি হয়, ডাব্লিউ এর ডাব্লিউ এর মিন যদি হয় 1.2, এক্স এর মিন যদি হয় 2.3, তো ডাব্লিউ প্লাস এক্স এর মিন কি হবে? 1.2 প্লাস 1.3। আবার ভ্যারিয়েন্স হলে কিন্তু কি হয় মনে আছে? যদি আহ, যদি এখানে ভ্যারিয়েন্স হয় তাহলে ভ্যারিয়েন্সটাও না সরাসরি অ্যাড হয়ে যায়, বাট কোনো কোএফিসিয়েন্ট থাকলে সেটা স্কোয়ার হয়ে যায়, যেটা এক্সপেকটেশন বা মিন ইকুয়েশন হয় না। তো ব্যাস তুমি এখানে ওদেরকে জাস্ট সিম্পলি অ্যাড করে দাও, ওই তো হয়ে গেল। তাহলে এখন নতুন মিন হবে হচ্ছে 2.5, সরি না 3.5, সরি 3.5 হবে। তো ব্যাস, যেহেতু পয়জন ডিস্ট্রিবিউশন বলছে, তাহলে 3 থেকে 5 এর মধ্যে পয়জন ডিস্ট্রিবিউশন বলছে, তাহলে প্রবাবিলিটি অফ 3, প্রবাবিলিটি অফ 4, প্রবাবিলিটি অফ 5, এবার তুমি পয়জন ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা এখানে বসাই দাও, তাই না? হয়ে গেল। আচ্ছা, এটা গেল। এরপর কি বলছে? ও, তাহলে এখানে প্রবাবিলিটি কিন্তু আসবে, আনসার আসবে হচ্ছে 0.537। ফাইন, ভালো কথা। A random variable S is the sum of 100 independent values of W. Okay. And oh, এটা তো আরো সহজ। তো 100 independent values of W and 200 independent values of X। তো মেলাগুলো ভ্যালু, এখানে কি তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করব? নর্মাল ডিস্ট্রিবিউশন তো আমরা ইউজ করব, হ্যাঁ। তা তারপর দেখি কন্ডিশনটা কি। আচ্ছা, আমরা আগে মিন টিন সব বের করি, হ্যাঁ। কিন্তু ভ্যারিয়েন্স তো দেওয়া নাই, ভ্যারিয়েন্সটা তো আবার বের করতে হবে। ভ্যারিয়েন্স তো বের করতে, ভ্যারিয়েন্স তো দেওয়া নেই, নাকি দেওয়া আছে ভ্যারিয়েন্স? না, ভ্যারিয়েন্স তো দেওয়া নেই। আচ্ছা, দেওয়া নাই মিন আর ভ্যারিয়েন্স কিন্তু। ওকে, পয়জন ডিস্ট্রিবিউশনের কেসে মিন আর ভ্যারিয়েন্স কিন্তু কি সমান সমান, ঠিক আছে? তো মনে করে দেখো যে মিন আর ভ্যারিয়েন্স কিন্তু, সরি, আমাদেরকে তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ইয়ে করতে হবে। আম, হ্যাঁ, তাহলে তো এখানে এখন তো ভ্যালুস গুলো মানে স্ট্রাকচার তো চেঞ্জ হচ্ছে, আগে তো একটা ভ্যালুর মিন ভ্যারিয়েন্স দিয়েছিল, এখন তো নতুন মিন আসবে। তো 100টা, ওয়েট, তো 100টা এস এর মিন কত? 100টা এস এর মিন মিন হবে হচ্ছে 100 × 1.2, মানে কত? 1200, ঠিক আছে? 100 ইন্টু, আরে কি ব্যাপার, 1200। আর 200টা ডাব্লিউ এর মিন কত হবে? 200টা ডাব্লিউ এর মিন হবে 200 × কত? 2.3। 200 × 2.3, তার মানে 4600, তাই না? ঠিক বলছি? হ্যাঁ, ঠিকই তো বলছি। না, সরি সরি সরি, একটা করে জিরো কাটা যাবে, সরি সরি সরি। ওকে, তো এই হচ্ছে নতুন মিন এবং এগুলোই হচ্ছে নতুন ভ্যারিয়েন্স। এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে আহ, তুমি এগুলোকে নর্মাল ডিস্ট্রিবিউশন হিসেবে ইউজ করবা। তো পয়জন ডিস্ট্রিবিউশনকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন হিসেবে ইউজ করতে পারবো কখন? তার জন্য কিন্তু কন্ডিশন আছে।
সেই কন্ডিশনটা কি? আচ্ছা, তো পয়জন ডিস্ট্রিবিউশনকে তুমি যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হিসেবে ইউজ করতে চাও, ঠিক আছে, তাহলে সেখানে কন্ডিশনটা হচ্ছে মিন। মিন অবশ্যই 15 থেকে বড় হতে হবে। এখানে মিন গুলো কি 15 থেকে বড় হয়ে গেছে না? তার মানে এখন আমরা এখানে পয়জন ইউজ না করে আমরা সিম্পলি নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবো। তা টোটাল মিন হবে 120 প্লাস 460। ইনফ্যাক্ট টোটাল ভ্যারিয়েন্সও কিন্তু হবে তাহলে 120 প্লাস 460। ঠিক আছে না? তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে হচ্ছে এটার রুট ওভার, নাকি রুট ওভার হবে। হুম, 580 হবে, রাইট। তো ব্যাস, এবার তুমি বসায় দাও ফর্মুলাতে, নর্মাল ডিস্ট্রিবিউশন ফর্মুলা তুমি বসায় দাও, হয়ে গেল। আচ্ছা, এবার তুমি নেক্সট কোশ্চেন। Random variable y has Poisson distribution this. ও, এটা তো সহজ, এটা তো অনেক সহজ। এখানে জাস্ট যে ভ্যালুস গুলোকে বসাই দিয়ে ইকুয়েশন মেক করে সলভ করতে হবে। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মতো পয়জনের ফর্মুলাতেই বসায় দাও। ওকে।